আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকালকের হিন্দু পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তার হেডলাইন হলো বাংলাদেশ says it foiled multiple attempts by India to force people into the country। তার মানেটা হলো বাংলাদেশ বলেছে যে গতকাল ভারত থেকে গত কিছুদিন ধরে ভারত থেকে যে বহু চেষ্টা করা হয়েছে লোকজনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার, সেই চেষ্টা তারা প্রতিহত করেছে। এইটা হচ্ছে হিন্দু পত্রিকার হেডলাইন। এরপরে পুরো সংবাদ শিরোনাম তো এইটাই, আর সংবাদের বডি জুড়ে সারা সংবাদটা হচ্ছে কোথায় কিভাবে ভারতের যে পুশব্যাক, ভারত বলছে বাংলাদেশিরা অবৈধভাবে যারা ভারতে এসছে, অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে তারা বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। এইটার নাম হচ্ছে পুশব্যাক। সেই পুশব্যাক সংক্রান্ত যে খবরটা, সেইটা হচ্ছে পুরো খবর জুড়ে হিন্দু পত্রিকায়। ভারতের সমস্ত পত্রিকায় এইটাই হচ্ছে এখনকার একটা বড় খবর। বুঝতেই পারছেন, ভারত থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের পুশব্যাক করে দেশে ফেরত পাঠানো এবং এই নিয়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেই পুরো পরিস্থিতির আলোচনা করা এবং কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় সেইটা নিয়েই এখনকার এই প্রতিবেদন। কারণ দেখবেন যে দু দেশের মধ্যে এই টানা পড়ে নেই, সেখানটায় সেই বলে না ভাগের মা গঙ্গা পায়নার মতো, যদিও ভারতের ভাগ এখানে নেই, কিন্তু যেহেতু তারা ভারতের মধ্যে রয়েছে এখনো পর্যন্ত এবং তারা বাংলাদেশে তাদের চলে যাওয়ার কথা, সুতরাং বাংলাদেশ তাদের নিতে চাইছে না, ভারত রাখতে চাইছে না। এটা অনেকটা সেই ভাগের মা গঙ্গা পায় না সেই রকম। ভারত বাংলাদেশ সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত এখন রীতিমতো সরগরম এই পুশব্যাক নিয়ে। রাজ্যের নতুন বিজেপি সরকার একেবারে যুদ্ধকালীন পরিস্থিতির মতো গুরুত্ব দিয়ে অবৈধভাবে রাজ্যে এসে বসবাসকারী বাংলাদেশি মুসলমানদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে বদ্ধপরিকর। আদালতের নির্দেশ মোতাবেক ডিপোর্টেশন বা ফেরত পাঠানো সেটা নয়, কিংবা অসমে যেমন আছে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল মোতাবেক সেটাও নয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার এবং তারা ভারত সরকারের নির্দেশে বর্তমানে যে নীতি নিয়েছে তার নাম হচ্ছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, 3Ds। বাংলাদেশি মুসলমান অবৈধভাবে এসে রয়েছে, তাদের খুঁজে বার করো, ডিটেক্ট। তাদের নাম মুছে দাও এদেশের সমস্ত রকম জায়গা থেকে, এটা হচ্ছে ডিলিট। অ্যান্ড ডিপোর্ট, তাদেরকে পাঠিয়ে দাও ভারতের সীমান্ত প্রহরী বিএসএফের জিম্মায়। বিএসএফ তাদের তো রেখে দেবে না। বিএসএফ তাদের নিয়ে কি করবে? তারা তাদের বাংলাদেশি কাউন্টার পার্ট বিজিবির সঙ্গে, মানে বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের সঙ্গে কথা বলবে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। কাগজপত্র দেয়া নেওয়া করবে, বিএসএফ বলে দেবে, বুঝিয়ে দেবে যে এরা বাংলাদেশের লোক, এই দেখুন এদের কাগজপত্র, তারপরে তুলে দেবে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। পদ্ধতিটা পরিষ্কার। কিন্তু মুশকিল হলো বিজিবি এই বাংলাদেশিদের নিতে চাইছে না। তারা একের পর এক ফ্যাকড়া তুলছে, ফ্যাকড়া তুলে বিষয়গুলোকে জিয়ে রাখছে, উত্তর দিচ্ছে না ভারতের কথায়। একটু দেখে নিই এই ফ্যাকড়াগুলো কীরকম। দেখুন, এইটা দেখাবার জন্য আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাচ্ছি। यहाँ पे अभी कितने दिन में आपको पूछ किया, यहाँ कौन बजा रहा था? अभी कहाँ पे थे आप? He never come to Bangladesh. He already born in India. And his father
is Indian citizenship. If they have any Please, kind of he is Indian documents, citizenship. will Maybe his mother, maybe Bangladeshi, but they both four are Indian citizenship. who will decide this thing? Just saying by them, it's not going to be proved until or unless there will be any kind of document. Proof our in front of. He already acknowledged. He born in India Yes. and he never come to Bangladesh. ये And कौन सा बोल रहा था क्या कहते हैं ये তুমি এখন কোথা থেকে আসছো বলো? verify their না না না, দয়া identities, করো। না? তুমি ইন্ডিয়াতে কতদিন আগে অ্যারেস্ট হয়েছো বলো? কতদিন আগে? এক সপ্তাহ আগে ইন্ডিয়াতে অ্যারেস্ট হয়েছো। তারপরে এখানে আসছো কতদিন হলো? এখানে কখন আসছো? যেখানে বাড়ি তোমরা সেখানে থাকো। আচ্ছা কলকাতায় যেও না। হ্যাঁ, তুমি রাইট মেনে নিলাম তুমি ইন্ডিয়াতে ছিলা, ইন্ডিয়া থেকে এক সপ্তাহ আগে অ্যারেস্ট হয়েছো, অ্যারেস্ট হয়ে এখানে আসছো, ইন্ডিয়া থেকে তোমাকে এখানে নিয়ে আসছে কোন দিন? কোন দিন? Matter ये है देखो मुनीम, গতকালকে আসছো? কোথা থেকে আসছো? ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে? the whole কোন জায়গা থেকে? issue is about the identity. ইন্ডিয়ান কোন প্রদেশ থেকে আসছো? বনগা ইন্ডিয়া। তাহলে পশ্চিমবঙ্গ আর কি? তাহলে আর কি বোঝাতে চাচ্ছে? সে ইন্ডিয়াতে অ্যারেস্ট হয়েছে এক সপ্তাহ আগে, সে গতকালকে আসছে, তাহলে কিভাবে হোয়াই ওয়ে আর পুশিং? Main issue is about their identity. They are Bangladeshi nationals. First thing, I second. guess they are Bangladeshi, Second but thing. there are legal way. But there are legal way. Listen to me. Third You are throwing our reward. You are trying to push him in He Bangladesh. had not tried or But pushed they them. already acknowledged. Will not go for this. But they কি দেখলেন এই ভিডিও ক্লিপে? একটি পরিবার ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় আগাছার জঙ্গলের মধ্যে বসে আছে। তাদের একদিকে ভারতের বিএসএফের জওয়ান, আর একদিকে বিজিবি রক্ষীরা। বিএসএফের জওয়ানরা বাংলা জানে না, কম কথা বলছে। বাংলাদেশি রক্ষীর মাতৃভাষা বাংলা, সে নিজের কথা পরিবারটির মুখে বসিয়েও দিচ্ছে। সে বলছে যে পুরুষটি বাংলাদেশি ভারতে এসেছিল, ভারতের একটি মেয়েকে বিয়ে করেছে, তাদের বাচ্চা হয়েছে, সেই স্ত্রী ও বাচ্চা তো ভারতীয়, তাহলে বাংলাদেশ তাদের নেবে কেন? কিন্তু একথা বলছে না সে সেই বাংলাদেশি পুরুষকে নেবে কিনা, সেটা কিন্তু বলছে না। কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে দু দেশের মধ্যে এই পরিবারের কাগজপত্র বিনিময় হয়নি, অথবা হয়ে থাকলেও কোনো ফয়সালা হয়নি। তারই মধ্যে বিএসএফ সম্ভবত তাদের কাঁটা তারের বেড়া পার করে নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দিয়েছে, সম্ভবত রাতের অন্ধকারে। আর বেচারারা সেই থেকে আগাছার জঙ্গলে বসে আছে। আবার এটাও হতে পারে যেমনভাবে চুপি চুপি বর্ডার ডিঙিয়ে একসময় ভারতে ঢুকেছিল তারা, তেমনি এখন চুপি চুপি সীমান্ত পেরিয়ে ফিরে যেতে চাইছে, পারেনি, ধরা পড়ে গেছে বিজিবির হাতে। আর বিজিবি তাদের এনে রেখেছে নোম্যান্স ল্যান্ডে। এটা হতে পারে। যেটাই হোক, ভারত বাংলাদেশ দুদিকে প্রত্যাখ্যাত হয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে পরিবারটি বসে আছে আগাছার জঙ্গলের মধ্যে। খাদ্য নেই, পানীয় নেই, গরমকাল, সাপের প্রাবল্য এ সময় বেশি, যে কোনো মুহূর্তে সাপের কামড় খেতে পারে ওই জল জঙ্গলের মধ্যে। ঝড় বৃষ্টি এলে মাথা গোঁজার জায়গা নেই, ওখানেও বসে ভিজতে হবে তাদের। এবং কোন দিকে তারা যাবে, কোন দেশে তারা যাবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। ভাগ্যিস পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো এবং মিডিয়া ব্যারনদের, ওই আনন্দবাজার অ্যান্ড কোম্পানি, তাদের সেকুলারিজমের বেগ এখন অনেকটা স্তীমিত, কমে গেছে। তার উপর কেন্দ্র রাজ্য দু জায়গাতে বিজেপি সরকার, তাই রাজপথে মানবতার এহেন দুরবস্থা দেখেও কলকাতায় কিংবা বাংলাদেশে, পশ্চিমবঙ্গে কোথাও কোনো মিছিল মিটিং নেই। কেউ ভুলেও বলছে না এভাবে মানুষের সঙ্গে অমানুষিক আচরণ বাঙালির ঐতিহ্য বা সংস্কৃতি নয়। তাদের নীরবতা দেখে এটুকু অন্তত ধরে নেওয়া যায় যে তারাও চায় এই অবৈধ বাংলাদেশিরা ভারত থেকে বিদায় হোক। আবার বাংলাদেশের দিকে দেখুন, সেখানকার রাজনৈতিক ও নেতা ও বুদ্ধিজীবীদের দিকে তাকান। তারা অবশ্য পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের মতো সেকুলার কোনো কালেই ছিল না।
থাকলে বাংলাদেশ ক্রমশ হিন্দু শূন্য হওয়ার পথে যেত না। আমার মনে পড়ছে 2017 সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিরাট আকারে চলে আসার সময়ের কথা। শেখ হাসিনা তখন সরকারে, তিনি ওই 15-20 লাখ রোহিঙ্গাদের নিতে খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু বাংলাদেশের সব রাজনৈতিক দল, ধর্মীয় নেতারা, মিডিয়া, বুদ্ধিজীবী সম্প্রদায় একেবারে হই হই করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পক্ষে ঝাঁপিয়ে পড়েছিল। বলেছিল আমরা মুসলমান, ওরাও মুসলমান, আমরা ভাই ভাই, ভাই ভাইকে না দেখলে কে দেখবে। শেখ হাসিনাকে অগত্যা ছুটে যেতে হয় রোহিঙ্গাদের স্বাগত জানাতে। আজ যখন বিদেশি রোহিঙ্গারা নয়, স্বদেশি মুসলিম ভাইরা ভারত তাদের থাকতে দিচ্ছে না, এই জন্যে দেশে ফিরে আসতে চাইছে, তখন শুনছে তাদের দেশের মানুষ, বাংলাদেশের নেতারা বলছে তাদের আসতে দেয়া হবে না। অবৈধভাবে ভারতে গিয়ে আজ ভারত সরকারের তাড়া খেয়ে যারা দেশে ফিরতে চাইছে, তাদের মুখের সামনে বাংলাদেশ দরজা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই নিয়ে বাংলাদেশের সরকারের, সেখানকার রাজনৈতিক নেতাদের, ধর্মীয় নেতাদের, জাগ্রত ছাত্র জনতা তাদের, আগুন খেকো মিডিয়া তাদের, কারো মুখে কোনো কথা নেই, একটা কথাও কেউ বলছে না। রোহিঙ্গাদের বেলা যারা এত দরাজদিল, তাদের নিজেদের স্বজাতি ও স্বদেশী ভাইদের জন্য তারা একেবারে চুপ। সরকারের নির্দেশ মাফিক বিজিবি বলে যাচ্ছে ওরা আমাদের দেশের নয়, ভারতের নিজের দেশের মুসলমান, আমরা কেন ওদের নেব? অথচ তারা কিন্তু খুব ভালো করেই জানে যে তারা মিথ্যে কথা বলছে। ফিরে আসতে চাওয়া সীমান্তে ভিড় জমানো মানুষরা যে সবাই বাংলাদেশ থেকে একদিন গিয়েছিল ভারতে এবং এখন ফিরতে চাইছে ভারত সরকারের তাড়াকে, এটা বাংলাদেশ মানতে চাইছে না, তারা মানবে না বলছে। তারা মমতা ব্যানার্জির দেখানো লাইনে এক সুরে বলছে ওরা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়ার লোক, বাংলাদেশের নয়। আর এই মিথ্যে কথাটা দুনিয়া জুড়ে প্রচারও করছে বাংলাদেশের সরকার, সেখানকার মিডিয়া। আপনি সেখানকার মিডিয়ার কোনো একটা ভিডিও নিয়ে দেখুন, সেখানটায় তারা লোকজন সাজিয়ে দেখাচ্ছে, বলছে যে তারা নাকি ভারতের নদিয়ার লোক, মুর্শিদাবাদের লোক, মালদার লোক। এই রকম জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনে বাংলাদেশ গেছে এই অভিযোগ নিয়ে যে ভারত তার দেশের মুসলমানদের জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে। কিন্তু যারা দেশে ফিরবে বলে ভিড় জমাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে, তারা কি বলছে? তাদের একটা দলের নিজেদের মুখে শুনুন। এই যে ভিডিওটি, এটি ভারতের কোনো মিডিয়া এই ভিডিওটা তোলেনি, তুলেছে বাংলাদেশেরই একটি মিডিয়া। আমি এখানে আপনাদের দেখবার জন্য ভিডিওটা দেখুন, এখানে দিচ্ছি। পাসপোর্ট করে যাননি, এমনি না এমনি গেছি আমরা সব সামনে তার 10-15 বছর হয়ে গেছে। কত বছর আগে গিয়েছেন বলতে পারবেন? ওই তো 10-15 বছর। 15 বছর আগে গিয়েছেন। এখন তারা আপনাদেরকে এইখানে মানে বাংলাদেশে কেন পাচার করে দিচ্ছে বা কেন পুশিং করে সেটা মোদি দিতেছে, মোদি মুসলমান ডাকবে না তাইতে। এখন আপনাদের চাওয়া কি? আমাদের মানে বাড়ি চলে যায়, আর কি করবো, দেশের বাড়ি চলে যায়, দেশের সেই দেশে চলে যাই। আমি আরো দু একজনের সাথে কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা বলে এবং তাদের কাছ থেকে জানতে চাই আপনি কি কাজে গিয়েছিলেন ভারত? আমার স্বামী অসুস্থ ছিল, ক্যান্সারের রুগী, আমি বাসন মাজতাম আর চিকিৎসা করতাম, আর কিছু করতে চাইনি আমি।
আপনার স্বামী ক্যান্সারের রোগী? হ্যাঁ এই তো কত বছর আগে গিয়েছে? 4 বছর আগে গিয়েছে। 7 বছর। তো 7 বছর আগে গিয়েছিলেন বাংলাদেশের, মানে পাসপোর্ট ভিসা করে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু কেমন বাঁচাতে যাই আমার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে, ফিরে আসছিল তাও সিল মেরে দিয়েছে, কোনো কাজে লাগবে না এই বলেছিল। তারা পাসপোর্টকে ড্যামেজ করে দিয়েছে, সব কিছু নষ্ট হয়ে গেছে আমার। তো এখন বাংলাদেশ সরকারের কাছে কি আপনাদের দাবি? আমার দাবি আমি এইখানকার নাগরিক, বাংলাদেশের নাগরিক, আমার মেনে নিতে হবে। আপনাদের বাসা কোথায়? আমার খুলনা বাড়ি। এই দেখেন সব। শুনলেন কি বলছে ওরা? প্রথমে যে বৃদ্ধা মহিলা, তিনি বেশ কয়েক বছর আগে ভারতে এসছেন এবং কোনো পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি। তিনি কি বলছেন? বেশ কয়েক বছর, বেশ কিছু বছর তিনি ভারতে আছেন, কিন্তু এখন কেন ফিরে যাচ্ছেন? তিনি বলছেন তার বাড়ি বাংলাদেশে, কিন্তু ফিরছেন কেন? কারণ মোদি মুসলমানদের ভারতে থাকতে দেবে না। শুনুন কীরকম এদেরকে প্রচারটা এদের মধ্যে কিভাবে করেছে। ভারতে 20 কোটির ওপরে মুসলমান আছে, ভারত সেই মুসলমানদেরকে ফেরত পাঠাচ্ছে না, ফেরত পাঠাচ্ছে তাদেরকে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এখানে এসে রয়েছে তাদের। কিন্তু ইনি বললেন কি? বললেন মোদি মুসলমানদের থাকতে দিচ্ছে না, তাই চলে যাচ্ছে। এটা প্রচার, এই প্রচারটা চলছে বাংলাদেশের পক্ষ থেকেও বিদেশে। দ্বিতীয় মহিলা, তিনি কি বললেন? তিনি বললেন তার স্বামী ক্যান্সার পেশেন্ট, তার চিকিৎসার জন্য ভারতে এসছিলেন খুলনা থেকে। কিসের ভিত্তিতে এসছিলেন? পাসপোর্ট নিয়ে এসছিলেন। তারপর পাসপোর্ট শেষ হয়ে যাওয়ার পর তিনি ফেরত যাননি। এদের জন্য প্রসঙ্গত বলে রাখি, এই পাসপোর্টে এসে তারপর নির্দিষ্ট সময়ের পরে ফিরে না গিয়ে থাকলে, ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও ফিরে না গেলে তাদের কি করা হবে? এইবার সেটাও নিয়ে নতুন ভিসা নীতি করেছে ভারত সরকার। এই কয়েকদিন আগে বোধহয় 1 জুন এই সম্পর্কে সার্কুলার বেরিয়েছে। তো দেখুন ব্যাপারটা হচ্ছে, তিনি কিন্তু এখানে চিকিৎসা করাতে আসেননি। চিকিৎসা করাতে 7 বছর আগে এসে ক্যান্সারের চিকিৎসায় তিনি এখানে রয়েছেন। তার মানে 7 বছর পরেও তাহলে তার স্বামী যার ক্যান্সার পেশেন্ট, সে ভালো ছিল। কোথায় ছিলেন তাহলে? কাজ করছিলেন কোথায়? কাজ করছিলেন ভারতেই। ভারত মানে কোন দেশ? যে দেশ গোমূত্র খায়, যে দেশের লোকরা গোবর খায়। আর সেই গোমূত্র খাওয়া, গোবর খাওয়াদের দেশে গোমাংস খাদকরা এসে তাদের কাছে ছিলেন। তার জন্য কোনো রকম তাদের যে কি বলবো ভালো কৃতজ্ঞতাবোধ সেটা কিন্তু নেই। কিন্তু থাক, সেটা অন্য প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এই, তারা বসে রয়েছে। এই যে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল, এটা যা একই সঙ্গে মানবিক, আইনি এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত উদ্বেগজনক। সীমান্তে আটকে পড়া মানুষদের নিয়ে তৈরি এই সংকট নিরসনে কোনো সহজ সমাধান নেই, কারণ এটি দুদেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে জড়িত। এই সংকট থেকে উত্তরণের সম্ভাব্য উপায় কি একেবারেই নেই? আছে। আসুন দেখা যাক। উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনাটা দরকার। এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কোনো কূটনৈতিক আলোচনা উচ্চ পর্যায়ের হয়নি। যেটা হচ্ছে সেটা ওই বর্ডারে বিজিবি এবং বিএসএফ এদের ফ্ল্যাগ মিটিং মাঝে মাঝে। আর এই 8ই জুন 3 দিন পরেই দিল্লিতে দুদেশের বিজিবি এবং বিএসএফের মহাপরিচালকদের একটা মিটিং আছে, সেখানে হতে পারবে। কিন্তু বিজিবি তারা তো সরকারের গৃহীত সিদ্ধান্তকে কার্যে রূপান্তরিত করবে। সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই আসল। সরকার যদি বলে আটকে দাও, তারা আটকে দেবে। সরকার যদি বলে না খুলে দাও, তাদের কাগজপত্র চেক করে ভারতে আসতে দাও,
তারা চলে যাবে। সুতরাং বিজিবি বিএসএফ এর আলোচনার মধ্যটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এগুলো এর সমাধান হতে পারে। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে নিয়মিত বৈঠকগুলো এই বিষয়ে কার্যকর ভূমিকা নিতে পারে। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মানবিক দিকটি বিবেচনায় নিয়ে একটি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। আমি কদিন ধরে বেশ কয়েকটি এপিসোডে বলেছি যে এরাও যেমন সৌদি আরবের দেশগুলোতে যেমন ভারতের লোক যাচ্ছে কাজ করতে, বাংলাদেশের লোক যাচ্ছে কাজ করতে, তেমনি বাংলাদেশের লোক প্রয়োজনে ভারতেও আসতে পারে কাজের জন্যে। কিসের ভিত্তিতে? ওয়ার্ক পারমিটের ভিত্তিতে। সেই পারমিটটা নিয়ে ভারত থেকেও বাংলাদেশের লোক যেতে পারে কাজ করবার জন্যে, সেটাও ওয়ার্ক পারমিটের ভিত্তিতে। তার জন্য দরকার কি? দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা, আলাপ আলোচনা। সেটা করলে এই নিরীহ মানুষগুলোর জীবন বিপন্ন হবে না। যেহেতু বিষয়টা একটা বিশাল মানবিক সংকটে রূপ নিচ্ছে, তাই জাতিসংঘ, শরণার্থী বিষয়ক সংস্থা এবং রেড ক্রসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যস্থতায় একটা স্থায়ী সমাধান খোঁজা প্রয়োজন। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্রই যেমন বিপুল পরিমাণ অনুপ্রবেশকারীকে রাখতে পারে না, সেটা অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে যেমন বিপজ্জনক, তেমনি নাগরিকদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের জোরপূর্বক অন্য রাষ্ট্রে ঠেলে দেওয়াও যায় না। আবার এই পরিচয় নিশ্চিতকরণের কাজটা যদি আজে বাজে কারণ দেখিয়ে অনির্দিষ্টকাল আটকে রাখা হয়, সেটাও কখনোই মেনে নেওয়া যায় না। বাংলাদেশ কিন্তু এটাই করছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 2560 জন সম্ভবত, এই এত সংখ্যক মানুষের একটা তালিকা তারা বাংলাদেশে পাঠিয়ে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্যে বলেছিল, তাদের জাতীয়তা নিশ্চিত করার কথা বলেছিল। 5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তার কোনো রকম উত্তর নেই। বাংলাদেশ স্রেফ চেপে বসে আছে এবং বাংলাদেশ এটা এক নাগাড়ে করেও যাচ্ছে। ভারত খুব স্বাভাবিকভাবে এটা মানতে পারে না, মানছে না। এই জন্যই জোর করে পুশব্যাকের রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছে ভারত। উপায় তাহলে কি? দুই দেশের সরকারের উচ্চ নেতৃত্বকে এক জায়গায় বসতে হবে। ওই বিজিবি আর বিএসএফ বসে কোনো কিছু সিদ্ধান্ত হতে পারে না। তার কারণ বিজিবি নিয়ন্ত্রিত তার দেশের সরকারের দ্বারা, তাদের সিদ্ধান্তের দ্বারা, বিএসএফ তারা তাদের দেশের সরকারের সিদ্ধান্তকে মেনে চলবে। যারা কাঁটাতারের ওপারে আটকে আছেন তাদের জাতীয়তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। যদি তারা সত্যিই বাংলাদেশের নাগরিক হন, তবে তাদের ফিরিয়ে নেওয়ার আইনি বাধ্যকতা বাংলাদেশের। এক্ষেত্রে উভয় দেশের যৌথ তদন্ত দল গঠন করা যেতে পারে। আলাদাভাবে যারা আটকে পড়া ব্যক্তিদের নথিপত্র যাচাই করবে, একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন। আজকাল টেলিফোন হয়ে গেছে। কেউ বলল তার বাড়ি খুলনা জেলার ঘলঘলিয়া গ্রামে, দেবহাটা থানার ঘলঘলিয়া গ্রামে, এখন ওটা সাতক্ষীরা জেলা অবশ্য। সেই গ্রামে আমার বাড়ি ছিল একদা, ওই ঘলঘলিয়া গ্রামে। তো যাই হোক, বললো সেখানে তার বাড়ি। সেখানে তো মুহূর্তের মধ্যে ফোন করে বলে জিজ্ঞেস করে নেওয়া যায় যে সেখানে তার বাড়ি কিনা। সুতরাং যদি চায়, সদিচ্ছা যদি থাকে, 1 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, খুব বেশি হলে 3 দিনের মধ্যে তাদের নথিপত্র যাচাই করে ফেলা যায়। অনন্তকাল ঝুলিয়ে রাখা যাবে না। দ্বিতীয়ত, যদি তারা বৈধ নাগরিক হন, তবে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পুনর্বাসনের ব্যাপারে আন্তর্জাতিক সাহায্যের ব্যবস্থা করতে হবে। আপনারা অনেকেই হয়তো জানেন যে 1971 যখন শরণার্থীদের ঢল নেমেছিল ভারতে, তখন সেই পূর্ব পাকিস্তান, বাংলাদেশ যেটাই বলেন না কেন, সেখান থেকে শরণার্থীদের একটা বড় অংশ পশ্চিমের দেশগুলো তারা তাদের দেশে নিয়েছিল, সেখানে তাদেরকে উদ্বাস্তু হিসেবে আশ্রয় দিয়েছিল। এখানেও সেরকমভাবে নিতে পারে। ও রোহিঙ্গাদেরকে যেভাবে বাংলাদেশ নিয়েছে, পৃথিবীর অন্য কয়েকটা দেশও কিছু কিছু রোহিঙ্গাদের নিয়েছে।
রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া হয়েছে। মোহাম্মদ ইউনূস 1 লক্ষ পাসপোর্ট দিয়ে গেছেন রোহিঙ্গাদের, তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছেন। তো এইভাবে ভারত থেকে যারা ফেরত যাবেন, প্রয়োজনে তাদের সাহায্যের জন্য বিশ্ব সংস্থাকে, এই বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে হবে। বর্ষাকালের আগে পরিস্থিতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা, তাই অবিলম্বে আন্তর্জাতিক নিয়ম মেনে একটি হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক সহায়তার ব্যবস্থা করাও প্রয়োজন। তাদেরকে এই নোম্যান্স ল্যান্ডের ওই আগাছার জঙ্গলের মধ্যে তাদেরকে না রেখে তাদেরকে প্রয়োজনে বাংলাদেশের ভেতরে করিডোর করে নিয়ে গিয়ে রাখা হোক সেখানে, এবং তাদেরকে মানবিক সহায়তা দেয়া হোক। যতক্ষণ পর্যন্ত কূটনৈতিক সিদ্ধান্ত না হচ্ছে তাদের ব্যাপারে চূড়ান্ত, ততক্ষণ ওই সব মানুষের জন্য খাবার, চিকিৎসা এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি, যাতে তারা প্রতিকূল আবহাওয়ায় প্রাণ না হারায়, ওই বাঘের এই সাপের কামড়ে কিংবা অসুখে বিসুখে যাতে তাদের প্রাণ না যায়। এরপরে ভূ রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা আপাতত যারা আছে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা কড়া করতে হবে। ভারত যে কাঁটা তারের বেড়া দিচ্ছে তা অত্যন্ত জরুরি, এবং সেটা দেয়া তাদের সম্পন্ন করতে হবে খুব তাড়াতাড়ি। এছাড়া অভিবাসন আইনকে কড়া করার প্রয়োজন, কারণ অবৈধ অনুপ্রবেশ রোধ করা প্রত্যেকটা দেশের অধিকার। ভারতের সে অধিকার অবশ্যই আছে। আগে যাই থাকুক না কেন, ভারত গত 75 বছর ধরে ভারত যে পথে চলেছে তাতে বেড়েছে, শুধু হিন্দু উদ্বাস্তু আসেনি, মুসলমানরাও হাজারে হাজারে চলে এসছে, লাখে লাখে চলে এসছে, এমনকি কোটিতে চলে এসছে বাংলাদেশ থেকে ভারতে। এটা ভারত কোনো ধর্মশালা নয় যে এই রকমভাবে অনির্দিষ্টকাল ধরে যে খুশি ভারতে আসবে বসে যাবে, এবং এটা বাংলাদেশকে মেনে নিতে হবে। এই সংকটের সমাধান শেষ করি, এই সংকটের সমাধান কোনো একটি পক্ষ এককভাবে করতে পারবে না। এটা দুই দেশের সরকার এবং প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ দাবি করে, বিশেষ করে দেশে ফেরার পর তাদের পুনর্বাসনের জন্য। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পরিচয় বা রাজনৈতিক বিতর্ক যাই থাকুক না কেন, শিশু ও সাধারণ মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করা সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান।